والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا بالأزلام ذلكم فسق اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا فمن اضطر في مخمصة غير متجانف لإثم فإن الله غفور رحيم صدق الله العلي العظيم বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, রক্ত, শূকরের গোশত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব এবং কণ্ঠ রুদ্ধ হয়ে, আহত হয়ে, উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব, তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া। আর যা কোনো বেদিমূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়। এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দ্বীনের বিরুদ্ধের ব্যাপারে পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে। কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি এবং তোমাদের জন্য ইসলামকে তোমাদের দ্বীন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শনিবার 28 নভেম্বর, 13 অগ্রহায়ণ এবং ফার্সি 8 অজর। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সাইদ। এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্টজে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে শর্টওয়েভ 9870 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের লগ ইন করুন parstoday.com/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। ফের পরমাণু বিজ্ঞানী হত্যা, আন্তর্জাতিক সমাজের দায়িত্ব অবহেলাই কি এর জন্য দায়ী? এ সম্পর্কে একটি সংবাদ ভাষ্য শুনতে পাবেন দৃষ্টিপাতের শুরুতেই। এদিকে করোনা পরিস্থিতির কারণে বিপর্যয় নেমে এসেছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উপর। এ সম্পর্কে বিস্তারিত জানাবেন ঢাকা থেকে আব্দুর রহমান খান। দৃষ্টিপাতের পর শুনবেন ধারাবাহিক অনুষ্ঠান ইরান ভ্রমণ। এরপর শুনবেন নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর শুনতে পাবেন সাপ্তাহিক অনুষ্ঠান ইরান ইরাক যুদ্ধের ইতিহাস। সবশেষে শুনতে পাবেন সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। সন্ত্রাসী হামলায় ইরানের বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ফাখরিজাদের শাহাদাত, ঘাতকদের শাস্তি নিশ্চিতের আহ্বান জানালেন সর্বোচ্চ নেতা। পরমাণু বিজ্ঞানীর হত্যাকাণ্ডের কঠিন প্রতিশোধ নেয়ার হুমকি ইরানের সেনাপ্রধানের। ফাখরিজাদের স্ত্রী বললেন, রক্ত যেন বৃথা না যায়। বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে একটি সাম্প্রদায়িক গোষ্ঠী বিতর্ক সৃষ্টি করছে। হেফাজতে ইসলামের বিরোধিতার প্রতিক্রিয়ায় জানালেন সেতুমন্ত্রী। এবং ভারতের পশ্চিমবঙ্গে 1 মাস পর তৃণমূল নামের কোনো দল থাকবে না বলে দিলীপ ঘোষের মন্তব্য। বিজেপিকে পাইকারি দল বললেন ফিরহাদ হাকিম। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইরানের বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সংস্থার চেয়ারম্যান মোহসেন ফাখরিজাদে সন্ত্রাসী হামলায় শহীদ হয়েছেন। ইরানের স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় তেহরানের অদূরে দামাভান্দ কাউন্টির আবিজাদে গুরুতর আহত হন। তাকে হাসপাতালে স্থানান্তর করা হলে কর্তব্যরত চিকিৎসকদের চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে তিনি শাহাদাতের অমীয় সুধা পান করেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পরমাণু বিজ্ঞানীকে হত্যার সঙ্গে জড়িত সবার শাস্তি নিশ্চিত করতে বলেছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনি। তিনি বলেছেন, এক্ষেত্রে কোনো দ্বিধা সন্দেহের। হোসেন ফাখরিজাদের শাহাদাত উপলক্ষে এক বার্তায় তিনি আজ একথা বলেন। ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেন, এই হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে এবং যারা এর পেছনে রয়েছে তাদের সবার শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তিনি বিজ্ঞান গবেষণা ও কারিগরি ক্ষেত্রে এই বিজ্ঞানীর পরিকল্পনা এগিয়ে নিয়ে যাওয়ার উপর গুরুত্ব আরোপ করেন। আয়াতুল্লাহ উজমা খামেনি বলেন, জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে চেষ্টা প্রচেষ্টা এবং অবদানের কারণে এই মহান বিজ্ঞানীকে হত্যা করা হয়েছে। আল্লাহ তাকে কবুল করেছেন, তিনি শাহাদাতের উচ্চ মর্যাদা অর্জন করেছেন, এটা তার জন্য ঐশী পুরস্কার। ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন, তার দেশের শীর্ষ পর্যায়ের পদার্থবিজ্ঞানীকে হত্যার জবাব যথাসময়ে দেয়া হবে। তিনি বলেন, ইহুদিবাদী ইসরায়েল মধ্যপ্রাচ্যকে একটা গোলযোগপূর্ণ অবস্থার মধ্যে ঠেলে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে। প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, ইহুদি ব্যাপারে দেশের জনগণ যথেষ্ট সচেতন। ইসরায়েল মধ্যপ্রাচ্যে গোলযোগ এবং অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনা করেছে, কিন্তু তাদের জানা উচিত যে আমরা এরই মধ্যে তাদের পরিকল্পনা জেনে অর্জন করতে আর তারা সফল হবে না। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদে হত্যার কঠিন প্রতিশোধ নেওয়া হবে। তিনি শুক্রবার রাতে এক বার্তায় ঘোষণা করেন, বিশ্ব সাম্রাজ্যবাদী শক্তি ও শয়তান ইহুদিবাদী সরকারের ভাড়াটে সন্ত্রাসীরা ইরানের আরেকজন বিজ্ঞানীকে নির্মমভাবে হত্যা করেছে। শহীদ ফাখরিজাদেকে ইরানের প্রতিরক্ষা শিল্পের শীর্ষস্থানীয় একজন ব্যবস্থাপক হিসেবে উল্লেখ করে জেনারেল বাকেরি বলেন, তিনি ইরানের প্রতিরক্ষা সক্ষমতাকে আজকের পর্যায়ে নিয়ে আসার পেছনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ইরানের পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদের স্ত্রী বলেছেন, তার স্বামী মাতৃভূমি ইরান ও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনিকে অত্যন্ত ভালোবাসতেন। তিনি তার আদর্শকে অত্যন্ত গুরুত্ব দিতেন। জীবনের প্রতিটি মুহূর্তকে তিনি এ কাজে ব্যয় করেছেন এবং শেষ পর্যন্ত প্রাণ বিসর্জন দিয়েছেন। তিনি এই বিজ্ঞানীর পথ ও আদর্শ অব্যাহত রাখতে সবার প্রতি আহ্বান জানান। তিনি বলেন, তার স্বামীর রক্ত যেন বৃথা না যায়। ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ আহ্বান জানান। স্বামীর মৃত্যুর পর গণমাধ্যমে এটি তার প্রথম সাক্ষাৎকার। শহীদ ফাখরিজাদের স্ত্রীর ভিডিও সাক্ষাৎকার সম্প্রচারিত হলেও সেখানে তার নাম উল্লেখ করা হয়নি। ইরানে বিশিষ্ট ব্যক্তিদের স্ত্রীদের অনেকে তাদের নাম প্রকাশ করতে চান না, তারা গণমাধ্যমের সামনে আসতেও খুব একটা আগ্রহী নন। ইরানি পরমাণু বিজ্ঞানীর হত্যাকাণ্ড সংক্রান্ত আরও কিছু খবর শুনবেন বিশ্ব সংবাদের পরের অংশে।
বাংলাদেশের সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে একটি ধর্মীয় সাম্প্রদায়িক গোষ্ঠী যে অনাহুত বিতর্ক সৃষ্টি করছে তার ভিন্ন কোনো উদ্দেশ্য থাকতে পারে। বাংলাদেশে কোনো ভাস্কর্য তৈরি হলে তা টেনে হিচড়ে ফেলে দেওয়া হবে বলে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির হুমকি দেওয়ার পর সেতুমন্ত্রী এ প্রতিক্রিয়া জানালেন। বিস্তারিত বলছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান। বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন নিয়ে যে বিতর্কের সৃষ্টি করা হয়েছে তার পেছনে কোনো ভিন্ন উদ্দেশ্য থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শনিবার সকালে তার সরকারি বাসভবন থেকে অনলাইন ব্রিফিংকালে এমন মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে একটি ধর্মীয় সাম্প্রদায়িক গোষ্ঠী যে অনাহুত বিতর্কের সৃষ্টি করছে তার ভিন্ন কোনো উদ্দেশ্য থাকতে পারে। এ সময় তিনি বলেন, ভাস্কর্য নিয়ে মন গড়া ব্যাখ্যা মুক্তিযুদ্ধের চেতনা এবং দেশের সংস্কৃতির প্রতি চ্যালেঞ্জ। এর আগে শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামের হাট হাজারী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের নবনিযুক্ত আমির জুনায়েদ বাবুনগরী হুমকি দিয়েছেন, বাংলাদেশে কোনো ভাস্কর্য তৈরি হলে তা টেনে হিঁচড়ে ফেলে দেওয়া হবে, সেটা যদি তার নিজের বাবার নামেও তৈরি হয়। মাহফিলে প্রধান বক্তা থাকার কথা ছিল হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের। বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিরুদ্ধে বক্তব্য দেয়ায় মামুনুল হককে অবাঞ্ছিত ঘোষণা করে তাকে প্রতিহত করার ঘোষণা দেয় জঙ্গিবাদ বিরোধী ছাত্র যুব ঐক্য পরিষদ। গত সন্ধ্যার এই মাহফিলকে ঘিরে আশেপাশের 1 কিলোমিটার এলাকা পর্যন্ত জোরদার করা হয় পুলিশি পাহারা। প্রশাসনের অনুরোধে মামুনুল হক ঢাকায় ফিরে গেছেন বলে মাহফিলে জানান জুনায়েদ বাবুনগরী। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন মদিনার সনদে দেশ চলবে। প্রধানমন্ত্রীর এই কথার সঙ্গে আমরা সহমত পোষণ করছি। আমরাও চাই মদিনার সনদেই দেশ চলবে। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা 4,60,619 জন। 24 ঘন্টায় দেশে 14,012 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বিজেপিকে পাইকারি দল বলে কটাক্ষ করেছেন। 1 মাস পর রাজ্যে তৃণমূল কংগ্রেস বলে কোনো দল থাকবে না বলে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ যে মন্তব্য করেছিলেন তার জবাব দিতে গিয়ে তিনি কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আব্দুল হাকিম। ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা ও রাজ্যের পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বিজেপিকে পাইকারি দল বলে কটাক্ষ করেছেন। তিনি আজ শনিবার রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এমপির এক মন্তব্যের পাল্টা জবাবে ওই মন্তব্য করেন। বিজেপি সভাপতি দিলীপ ঘোষ আজ রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলকে কটাক্ষ করে বলেন, যে দল ছেড়ে এমপি এমএলএ মন্ত্রীরা চলে যায় দল বলে আর কিছু থাকবে না। যে পার্টি ছেড়ে এমপি চলে যায়, এমএলএ চলে যায়, মন্ত্রী চলে যায়, সে পার্টির আছেটা কি? টিএমসি সরকার ডিজাস্টার ম্যানেজমেন্টে পুরো ফেল, কিন্তু পার্টির যে ডিজাস্টার ব্যস্ত আছে বলছিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এমপি। অন্যদিকে দিলীপ ঘোষের পাল্টা জবাবে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম আজ বলেন, ওরা হলো পাইকারি দল, ওদের নিজেদের কোনো নীতি বোধের মানুষ নেই, তাই তারা আদর্শহীন ভাবে দল করেন। তাদের ওনারা আহ্বান করছেন যে আদর্শহীন লোকেরা একসাথে জোট বাঁধো, তাতে বাংলায় চিড়ে ভিজবে না। বলছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি আরও বলেন, দিলীপবাবু দিবা স্বপ্ন দেখছেন, তার স্বপ্ন কখনো পূরণ হবে না। তিনি বিজেপি দলকে ইম্পোর্টেড পার্টি বলেও কটাক্ষ করেন। বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। আবারও ইরানের বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী হত্যা প্রসঙ্গ। ইরানের আণবিক শক্তি সংস্থা বা AEOI এর সাবেক প্রধান ও পরমাণু বিজ্ঞানী ফেরেইদুন আব্বাসি বলেছেন, দেশের কৌশলগত গবেষণা কর্ম বাধাগ্রস্ত করতে খ্যাতিমান বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেকে শত্রুরা হত্যা করেছে, তবে শত্রুদের সমস্ত চাপ ইরান মোকাবেলা করবে। প্রেস টিভিকে দেয়া সাক্ষাৎকারে ফেরেইদুন আব্বাসি বলেন, 10 বছর আগে তিনি নিজেও হামলার শিকার হয়েছিলেন। এ ধরনের হামলার একটি অভিন্ন লক্ষ্য হচ্ছে ইরানের বৈজ্ঞানিক সমাজে ভীতি ছড়িয়ে দেয়া, যাতে দেশের কৌশলগত গবেষণা বন্ধ হয়ে যায় এবং ইরান যাতে এসব ক্ষেত্রে সাফল্য অর্জন করতে না পারে। তিনি বলেন, শত্রুরা অতীতে একই কাজ করেছে, তবে আমরা সমস্ত চাপ মোকাবেলা করে যাচ্ছি এবং আমাদের দেশ কোনো একজন ব্যক্তির উপর নির্ভরশীল নয়। আব্বাসি জোর দিয়ে বলেন, সমস্ত কষ্ট ক্লেশ সত্ত্বেও আমরা পথ চলা অব্যাহত রাখব।
ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি জানিয়েছেন, শহীদ বিজ্ঞানী মোহসেন ফাকরিজাদে পরিচালিত একটি গবেষণা কেন্দ্র থেকে সর্বপ্রথম ইরানের জনগণের জন্য কোভিড-19 টেস্ট কিট উৎপাদন করা হয়েছিল। জেনারেল হাতামি ফাকরিজাদেকে করোনা ভাইরাসের বিরুদ্ধে দেশের বৈজ্ঞানিক আন্দোলনের পথিকৃৎ বলে উল্লেখ করেন। ফাকরিজাদেকে কেন হত্যা করা হলো এমন এক প্রশ্নের জবাবে জেনারেল হাতামি বলেন, ইরানের এই প্রখ্যাত বিজ্ঞানী ইরানের উপ-প্রতিরক্ষামন্ত্রী ছিলেন এবং তিনি একজন বিখ্যাত বিজ্ঞানী যার নেতৃত্বে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অনেক আবিষ্কার রয়েছে এবং ইরানের বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে তিনি বহু সংখ্যক বিজ্ঞানীকে প্রশিক্ষণ দিয়ে গেছেন। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGCর প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি তার দেশের এই বিশিষ্ট পরমাণু বিজ্ঞানীর হত্যাকাণ্ডের প্রতিশোধ গ্রহণের হুমকি দিয়েছেন। তিনি এই হত্যাকাণ্ডের জন্য ইহুদিবাদীদের দায়ী করে এক টুইটার বার্তায় লিখেছেন, ইহুদিবাদীরা আমাদের পরমাণু বিজ্ঞানীদের হত্যা করছে, তবে শুধুমাত্র তাদেরই জানা আছে আমরা এ ধরনের হত্যাকাণ্ডের প্রতিশোধ কোথায় নিয়েছি। আমরা এসব কথা ঘোষণা করি না, কিন্তু ইহুদিবাদীরা তা ভালো করেই জানে। জেনারেল সালামির টুইটার বার্তায় আরও বলেন, আমরা সাম্প্রতিক অতীতে দেখিয়ে দিয়েছি শত্রুর কোনো বিদ্বেষী পদক্ষেপেরই জবাব দিতে আমরা ছাড়ি না। ইরানের খ্যাতিমান পদার্থবিজ্ঞানী মোহসেন ফাকরিজাদে হত্যাকাণ্ডের ঘটনায় ইহুদিবাদী ইসরায়েল জড়িত বলে 3 জন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন। এ খবর দিয়েছে আমেরিকার প্রভাবশালী পত্রিকা দৈনিক নিউ ইয়র্ক টাইমস। পত্রিকাটি বলেছে, এই হত্যাকাণ্ডের কথা আমেরিকা আগে থেকে কতটুকু জানত তা পরিষ্কার নয়, তবে ইসরায়েল ও আমেরিকার নানা বিষয়ে গোয়েন্দা তথ্য শেয়ার করে থাকে। হত্যাকাণ্ডের সঙ্গে ইসরায়েল জড়িত বলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ প্রথম থেকেই জোরালো সন্দেহ প্রকাশ করেছেন। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নকে দ্বিমুখী নীতি পরিহার করে লজ্জাজনক এ হত্যাকাণ্ডের নিন্দা জানানোর আহ্বান জানান। ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু 2018 সালের একটি অনুষ্ঠানে ইরান বিরোধী আলোচনা করতে গিয়ে বিজ্ঞানী ফাকরিজাদের নাম বারবার উল্লেখ করেছিলেন। সে সময় তিনি হুমকি দিয়ে বলেছিলেন, স্মরণ রাখবেন নামটি হচ্ছে ফাকরিজাদে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসাইন। শ্রোতা বন্ধুরা, এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানের বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী উদ্ভাবন বিষয়ক সংস্থার চেয়ারম্যান মোহসেন ফাখরিজাদে গতকাল শুক্রবার সন্ধ্যায় সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন। আন্তর্জাতিক সমাজের নীরবতার সুযোগে ইসরায়েল এ ধরনের হত্যাকাণ্ড ঘটিয়ে চলেছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন। এ সম্পর্কে এখন শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন। ইরানের বিশিষ্ট পদার্থবিজ্ঞানী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সংস্থার চেয়ারম্যান মোহসেন ফাকরিজাদে গতকাল শুক্রবার সন্ধ্যায় সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন। এই ঘটনায় জাতিসংঘ সহ আন্তর্জাতিক বিভিন্ন মহলে ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে। জাতিসংঘের বিশেষ প্রতিবেদক অগান্স ক্লামন্ড ওই সন্ত্রাসী হামলার পরপরই এক টুইট বার্তায় প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, বাইরে থেকে পরিচালিত টার্গেট করে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং জাতিসংঘ নীতিমালার পরিপন্থী। জাতিসংঘের এই কর্মকর্তা ইরানের বিজ্ঞানী হত্যার ইসরায়েলি পদক্ষেপকে বেআইনি অভিহিত করে বলেছেন, 2018 সাল থেকে মোহসেন ফাকরিজাদকে হত্যার চেষ্টা করে আসছিল ঘাতকরা। পর্যবেক্ষকরা বলছেন, জাতিসংঘের এই কর্মকর্তা ইসরায়েলের পরিকল্পিত এই হত্যাকাণ্ডকে বেআইনি অভিহিত করা থেকে বোঝা যায় ইসরায়েল আন্তর্জাতিক আইনের তোয়াক্কা করে না এবং নিজের সম্প্রসারণকামী লক্ষ্য বাস্তবায়নের জন্য আন্তর্জাতিক আইন ভঙ্গের মতো যে কোনো পদক্ষেপ নিতে তারা দ্বিধা করছে না।
গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় দায়িত্বশীল জাতিসংঘ ও নিরাপত্তা পরিষদের এক্ষেত্রে ভূমিকা কি, সেটাই এখন প্রশ্ন। দখলদার ইহুদিবাদী ইসরায়েলের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সাম্প্রতিক বছরগুলোতে ইরানের একাধিক পরমাণু বিজ্ঞানী হত্যার ঘটনা ঘটেছে। এ পর্যন্ত ইরানের একাধিক পরমাণু বিজ্ঞানী শহীদ হলেন, কিন্তু এ ধরনের অপরাধ প্রতিহত করার জন্য আন্তর্জাতিক সংস্থাগুলোর পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ নিতে দেখা যায়নি। যাই হোক, ইরানের অন্যতম শীর্ষ পরমাণু বিজ্ঞানী হত্যার ঘটনায় এক প্রতিক্রিয়ায় জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস ইসরায়েলি এই অপরাধযজ্ঞের ব্যাপারে কঠোর নিন্দা ও স্পষ্ট অবস্থান নেওয়ার পরিবর্তে সব পক্ষকে সংযত হওয়ার এবং যে কোনো উত্তেজনা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন। জাতিসংঘ মহাসচিবের এই ভূমিকায় এখন প্রশ্ন হচ্ছে, ইরান ইসরায়েলের কোনো বিজ্ঞানীকে হত্যা করেছে, নাকি ইসরায়েল আন্তর্জাতিক সংস্থাগুলোর নিরাপত্তার সুযোগে ইরানি বিজ্ঞানীকে হত্যা করেছে? ধারণা করা হচ্ছে এ ধরনের সন্ত্রাসী হামলার ব্যাপারে পাশ্চাত্য দ্বিমুখী নীতি গ্রহণ করেছে, এমনকি দুঃখজনকভাবে জাতিসংঘও একই ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এদিকে জাতিসংঘে ইরানের প্রতিনিধি মজিদ তাখতে রাভাঞ্চি জাতিসংঘ মহাসচিব এবং নিরাপত্তা পরিষদের প্রধানের কাছে লেখা চিঠিতে ইরানি পরমাণু বিজ্ঞানীকে হত্যার নিন্দা জানানোর আহ্বান জানিয়ে বলেছেন, এই হত্যাকাণ্ডে ইসরায়েলের জড়িত থাকার যথেষ্ট প্রমাণ রয়েছে। আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/রেডিও তেহরান bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radioteheran1982@gmail.com। ফিরে আসছি দৃষ্টিপাতে। এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশে চলমান করোনা পরিস্থিতির কারণে বিপর্যয় নেমে এসেছে দেশের শিক্ষা ব্যবস্থার উপর। এ সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের প্রতিবেদন। চলমান করোনা পরিস্থিতির কারণে তবে বেসরকারি এবং ব্যক্তি মালিকানায় প্রতিষ্ঠিত কিন্ডারগার্টেন স্কুলের সংকট আরও বেশি ভয়াবহ। দেশ জুড়ে ছড়িয়ে থাকা 65,000 কিন্ডারগার্টেন স্কুলে অন্তত 1.25 কোটি শিক্ষার্থী পড়াশোনা করছিল। আকস্মিকভাবেই বিদ্যালয়গুলো বন্ধ হয়ে যাওয়ায় টিউশন ফি আদায় হয়নি, আর আয় না থাকায় শিক্ষক কর্মচারীদের বেতন দেওয়াও সম্ভব হয়নি। ভাড়া বাড়িতে থাকা এসব স্কুল গুটিয়ে নিয়ে কর্তৃপক্ষ বাড়ি ছেড়ে চলে গেছে। কোনো রকম আগাম বার্তা বা নোটিশ না দিয়ে সাইনবোর্ড খুলে উধাও হয়ে যাওয়া স্কুলের শিক্ষার্থীরা পড়েছেন বিপাকে। স্বল্প বেতনের শিক্ষক কর্মচারীদের বেশিরভাগই বেতন ভাতা না পেয়ে পরিবার পরিজন নিয়ে শহর ছেড়েছেন। এ প্রসঙ্গে রাজধানীর উত্তরায় ভাড়া বাড়িতে প্রতিষ্ঠিত দারুল মুত্তাকিন ইসলামিক একাডেমির পরিচালক জনাব নিয়ামতুল্লাহ রেডিও তেহরানকে জানান, আমাদের এখানে প্রায় 14 জনের মতো টিচার সহ স্টাফ ছিলেন। সবাইকে তো আসলে ওইভাবে করা যায় নাই। তারা অনেকেই যারা শিক্ষার পেশায় ছিলেন মূলত তাদের অনেকেই শিক্ষার পেশা থেকে আসলে সরে গেছেন। বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের তথ্য মতে ইতিমধ্যে দেশের অন্তত 1,500 স্কুল বন্ধ হয়ে গেছে। ডিসেম্বরের মধ্যে স্কুল না খুললে এরকম আরও প্রায় 20,000 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে। তবে অনেকে আবার স্কুল বিক্রির নোটিশ দিয়েও তেমন কোনো সাড়া পায়নি। কিন্ডারগার্টেন ও সমমান স্কুল রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব GM কবির রানা গণমাধ্যমকে জানিয়েছেন, কিন্ডারগার্টেনের 10 লাখ শিক্ষক কর্মচারীর বেশিরভাগই পেশা পরিবর্তন করেছেন। কেউ কেউ ছোটখাটো নানা কাজ করে জীবিকা নির্বাহ করছেন। আর্থিক অনটনে ইতিমধ্যেই হৃদরোগ, আত্মহত্যা সহ নানা কারণে অন্তত 14 জন শিক্ষক মৃত্যুবরণ করেছেন। এ অবস্থায় স্বাস্থ্যবিধি মেনে চলতি মাসে স্কুল খুলে দেওয়া, এসব স্কুলের শিক্ষক কর্মচারীদের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান এবং নিজ নিজ স্কুলে বার্ষিক পরীক্ষা নেবার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন GM কবির রানা। এদিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মোহাম্মদ মনসুরুল আলম জানিয়েছেন, যেসব কিন্ডারগার্টেন ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে অথবা যেসব অভিভাবক তাদের সন্তানদের নিয়ে গ্রামে চলে গেছেন, তারা তাদের সন্তানদের কাছাকাছি সরকারি স্কুলে ছাড়পত্র ছাড়াই ভর্তি করাতে পারবেন। এ ব্যাপারে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এরই মধ্যে সার্কুলার জারি করেছে। প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনি এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে ধারাবাহিক অনুষ্ঠান